আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এ সময় সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে দুই পক্ষ বাণিজ্য, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকা লক্ষ্য করে ভ্রান্ত তথ্যের বিস্তার সহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন। রোহিঙ্গা শরণার্থীদের জন্য অব্যাহত মার্কিন সহায়তা কামনা করেন। প্রধান উপদেষ্টা নেপাল ও ভুটানের পাশাপাশি ভারতের 7 উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার গুরুত্বের উপর জোর দেন। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে হেনস্থা করেছে এনসিপি নেতাকে। নিউ ইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। আক্তার হোসেনকে হেনস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর আক্তার হোসেন সহ এনসিপি নেতাকর্মীরা মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেয়। এ সময় তিনি বলেন, যারা হাসিনার গুলির সামনে মাথা নত করেনি, ভাঙা ডিমে তাদের কিছু যায় আসে না। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপির অন্যান্য নেতাকর্মীরা। কঠোর পদক্ষেপের পরও পাঠ্যপুস্তকের নতুন বইয়ের মান নিয়ে এবারও প্রশ্ন উঠেছে। নানা অনিয়মের অভিযোগ খোদ মান যাচাইকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। প্রেস মালিকদের কাছ থেকে সুবিধা নিয়ে নিম্নমানের বইয়েরও ভালো রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এবারও কাজ পেয়েছেন তারাই। তবে এনসিটিবির দাবি, এবার অনিয়মের কোনো সুযোগ থাকছে না। শিক্ষাবিদরা বলছেন, সরকারের অদক্ষতা আর সমন্বয়হীনতার সুযোগ নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। নতুন পাঠ্যপুস্তকের মান নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। নতুন বই ছাপা নিয়ে মুদ্রণ কোম্পানিগুলোর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। নিম্নমানের কাগজ, অতিরিক্ত বই ছাপিয়ে অর্থ আত্মসাৎ এবং দরপত্র প্রক্রিয়ায় কারচুপি করে নিম্নমানের বই বিতরণ করার মতো অনিয়ম করে আসছে প্রতিষ্ঠানগুলো। এসব অনিয়ম ঠেকাতে প্রতিটি ছাপাখানায় 24 ঘন্টা তদারকি করে পরিদর্শন এজেন্সি। অথচ তাদের বিরুদ্ধেই মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে কাজ বাগিয়ে নেয়া, মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দেয়া, অল্প টাকায় টেন্ডার নিয়ে প্রেস মালিকদের কাছ থেকে আর্থিক সুবিধা নেয়া সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সবাই লো টেন্ডারে কাজ করতে চান। লো টেন্ডারে কাজের হলে হচ্ছে কি, তারা হাতিয়ে নিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। মুদ্রণ প্রতিষ্ঠানকে সুযোগ দিচ্ছেন, মুদ্রণ প্রতিষ্ঠান সুযোগ নিচ্ছে। গত বছর থেকে এ পর্যন্ত কোনো ইন্সপেকশন কোম্পানির বিরুদ্ধে এনসিটিবি তার নিজস্ব আইনে কোনো কঠোর আইনগত ব্যবস্থা নেন নাই। তবে মুদ্রণ শিল্প সমিতির দাবি, প্রেস মালিকরা বড় অনিয়ম করে না। পর্যবেক্ষণ কোম্পানিগুলোর কাছে জিম্মি তারা। 90% প্রেস এরা আসলে সিন্ডিকেটের সাথে জড়িতই না। ইন্সপেকশন কোম্পানিগুলো তারা কি করে, এত কম আন্ডার রেটে কাজ করে, সরকার এই কাজগুলো তাদেরকে কিভাবে দেয় সেটাই আমাদের বোধগম্য হয় না। কারণ তারা বাধ্য করে প্রেস মালিকদেরকে, তুমি ভালো কাগজ দিলেও আমি এটা করব, খারাপ কাগজ দিলেও এটা করব, নাহলে এত কম রেটে কিভাবে সে কাজ করে। এনসিটিবির চেয়ারম্যান বলেন, যারা ৯-৬ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টেকনোলজি বেসড আমাদের যে মনিটরিং সিস্টেম এগুলি করেছি এবং আমাদের বইয়ে প্রতি ফর্মায় এবার প্রেসের নাম যাচ্ছে। ধরেন অতিরিক্ত বই কেউ ছাপিয়ে অন্য জায়গায় পাঠালো এবং আরেক প্রেস কিনে নিবে, এই ধরনের এই ম্যাল প্র্যাকটিসটাকে বন্ধ করে দেওয়ার জন্য এই মেকানিজমটা ডেভেলপ করা হয়েছে। টেকনোলজিক্যাল এই ফুটপ্রিন্ট থাকবে, কেউ কোনো ম্যানিপুলেশন করার কোনো স্কোপ থাকবে না। এবারও সরকার মানসম্মত বই সরবরাহ করতে পারবে কিনা সে ব্যাপারে শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। কন্টেন্টের কোয়ালিটির দিক থেকে দেখবেন প্রচুর ভুলভাল থেকে যাবে। কাগজের মান এবং বাহ্যিক যে অবয়ব সেগুলো কোয়ালিটি ভালো থাকবে না। তো যে যারা ব্যবসায়ী তারা প্রেশার ক্রিয়েট করে মনে করেন যে আপনার এই কাজগুলো হাতিয়ে নেয় এবং দিতে বাধ্য করে। যোগ্য, ক্যাপাবল, মেরুদণ্ড সম্পন্ন লোক, তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হতো তাহলে আর এই কাজগুলো
এগুলা নিয়ে আমরা আশঙ্কা করতাম না। নিম্নমানের বই সরবরাহে বিলম্ব শিক্ষার্থীদের পড়াশোনার মান নষ্ট করছে বলে মনে করছেন শিক্ষক অভিভাবকরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২,৫০৯ জনে। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ১৮১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে অধিকাংশ রোগী হাসপাতালে ভর্তি হওয়ার ২ থেকে ৩ দিনের মধ্যেই মারা গেছেন। এবছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ২০ থেকে ৩০ বছর বয়সী। ডেঙ্গু রোগীদের অবস্থা জানাতে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী জাহিদ রহমান। তার কাছ থেকে জানবো সার্বিক পরিস্থিতি। জাহিদ, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু দিন দিন বাড়ছে, হাসপাতালগুলোতে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং চিকিৎসকরা কি বলছেন এ বিষয়ে? আসলে এই মৌসুমটি বর্ষা মৌসুমের শেষের দিকে এবং হঠাৎ করে বৃষ্টি, থেমে থেমে বৃষ্টি, এরপর আবার রৌদ্র, অর্থাৎ পানি জমে থাকার যে প্রবণতা, অর্থাৎ ডেঙ্গুর যে উৎপত্তি স্থল যেভাবে তৈরি হয় সেই জায়গাগুলো খুব বেশি এই সময় স্পর্শকাতর থাকে, বিধায়ী ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি ধারণ করে এই সময়ে। এবং পরিসংখ্যান বলছে যে অন্যান্য মাসের তুলনায় এখন ডেঙ্গু পরিস্থিতি বাড়ছে। আমি যদি আপনাকে দেখাতে চাই যে এই হাসপাতালটিতেও বিভিন্ন সময়ে রোগী আসছেন বিভিন্ন জায়গা থেকে। তবে ইতিমধ্যেই গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাপরিচালক তিনি যেটি আমাদেরকে জানিয়েছিলেন সেটি হচ্ছে যে হাসপাতালে ভর্তির যে রোগী হচ্ছেন, ভর্তির ২৪ ঘন্টার মধ্যেই অর্ধেকের বেশি রোগী অর্থাৎ মারা গিয়েছেন। কারণ সেটিও বলেছেন যে ইতিমধ্যেই তারা বাসায় আক্রান্ত হয়েছেন, তারপরে বাসায় তারা চিকিৎসার চেষ্টা করেছেন, পরবর্তীতে হাসপাতালে এসেছেন। অর্থাৎ শনাক্তর পরপর যদি হাসপাতালে আসা সম্ভব হয় এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে যদি প্রতিরোধকের ব্যবস্থা নেওয়া হয় আসলে, তাহলে যে এই যে স্বাস্থ্য অধিদপ্তর যেটি পরিসংখ্যানে যেটি উঠে এসেছে যে হাসপাতালে ভর্তি ২৪ ঘন্টার মধ্যে অর্ধেকের বেশি রোগী মারা গেছে। আপনি ইতিমধ্যে জানেন যে ১৮১ জন রোগী এই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এবং ৪৫০৯ জন ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং সবচেয়ে বেশি হাসপাতালে যে রোগীর সমস্যা হচ্ছে সেটি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া চিকিৎসকরা যেটি বলছেন যে তরল জাতীয় খাবার গ্রহণ করা, অর্থাৎ নিয়মিত তরল জাতীয় খাবার গ্রহণ করলে অনেক সময় আগাম প্রতিরোধক হিসাবে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। কারণ দেখা গেছে যে চিকিৎসকরা বলছেন যে অনেক সময় শনাক্তের সময় দেরি হয়ে যায়, ততক্ষণে অনেক শক সিমটম যেটা বলা হয় সেখানে চলে গেলে সেখানে রোগীর অবস্থা খুবই মুমূর্ষু হয়ে যায় এবং পরবর্তীতে রোগীকে বাঁচানো কঠিন হয়ে যায়। তবে সব কিছু মিলিয়ে এই জনসচেতনতা এবং চিকিৎসক যে হাসপাতালের যে অবস্থা সেটি চিকিৎসা নিচ্ছে এবং দ্রুত চিকিৎসকের নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, যেন ডেঙ্গুর যারা আক্রান্ত হবেন এবং এনএস জন্য পর্যাপ্ত পরিমাণ যে টেস্ট করার জন্য যে পর্যাপ্ত অনুষঙ্গ সেগুলো পর্যাপ্ত রয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। সাদিয়া, ধন্যবাদ জাহিদ। কমপ্লিট শাটডাউন, ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘটনায় উত্তেজনা অস্থিরতার পর পূজা ছুটি ও ছাত্রদল সহ ৫ প্যানেলের দাবিতে পিছিয়ে গেল রাকসু নির্বাচন। ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। এদিকে নির্বাচন পেছানোর প্রতিবাদে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্র শিবির। অন্যদিকে টানা তৃতীয় দিনের মতো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কমপ্লিট শাটডাউন পালন করছেন। পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক কর্মকর্তাদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনার প্রেক্ষিতে এই কর্মসূচি ডাকা হয়। এতে ক্যাম্পাস পুরোপুরি ফাঁকা হয়ে পড়েছে, বন্ধ আছে ক্লাস ও পরীক্ষাও। এই সকল যে পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে কোনোভাবে নির্বাচন কমিশন জড়িত নয়, কিন্তু নির্বাচন কমিশন প্রভাবিত। আমরা ১৬ অক্টোবরে রাকসু নির্বাচন করতে চাই, উৎসব মুখর, অংশগ্রহণমূলক এবং সকলকে নিয়ে করতে চাই।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে। বেতন ভাতা বাড়ানোর দাবিতে সোমবার থেকে তারা এই কর্মসূচি পালন করছেন। এতে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বাস বন্ধ আছে। ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল করছে। বাস শ্রমিকরা জানান, মালিক পক্ষ দীর্ঘদিন ধরে বেতন বাড়ানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। তাই বাধ্য হয়ে তারা বাস চালানো বন্ধ রেখেছেন। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। আজ থেকে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দরে জেট ফুয়েল যাবে। দেশের কোনো বিমানবন্দরে এ ধরনের সুবিধা এই প্রথম। এতদিন ট্রাকে করে বিমানবন্দরে জ্বালানি পরিবহনে সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগত। এখন পাইপলাইনের মাধ্যমে মাত্র 90 মিনিটেই জ্বালানি সরবরাহ সম্ভব হবে। 170 কোটি টাকা ব্যয়ে পতেঙ্গা ডিপো থেকে পদ্মা অয়েল কোম্পানি পাইপলাইনের মাধ্যমে সরাসরি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই জেট ফুয়েল সরবরাহ করবে। পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, এই প্রকল্পকে দেশের জ্বালানি খাতের একটি মাইল ফলক হিসেবে ধরা হচ্ছে। আগে বিমানবন্দরে তেল পৌঁছাতে 10 থেকে 15 জনের প্রয়োজন হতো। এখন একজন অপারেটর কম্পিউটারের মাধ্যমে পাম্প চালাতে পারবেন। এতে বছরে সাশ্রয় হবে অন্তত 2.5 কোটি টাকা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, পাইপলাইনে বিমানবন্দরে জ্বালানি সরবরাহের বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জি, আসলে আপনি যেমনটি বলেছেন, ঠিক 11টার সময় জ্বালানি সচিব কিন্তু এই পাইপলাইনের মাধ্যমে যে জেট ফুয়েল যাবে সেটি কিন্তু উদ্বোধন করবেন। এবং আমরা কিন্তু এই মুহূর্তে আছি পদ্মা অয়েলের ডিপোর মধ্যে। এবং এটি কিন্তু বলা হচ্ছে, আসলে বিশেষজ্ঞরা বলছেন এটি কিন্তু একটা একেবারেই যদি বলা হয় তাহলে কিন্তু দেশের জন্য একটি মাইল ফলক। কিন্তু এর আগে কোনো বিমানবন্দরে এই ধরনের আসলে কোনো সিস্টেম হয়নি। যদিও এই বিষয়গুলো উন্নত বিশ্বে রয়েছে, কিন্তু বাংলাদেশে প্রথম এই কাজটি করছেন পদ্মা অয়েল কোম্পানি। এবং তারা কিন্তু এর মাধ্যমে বলছেন সরকারের প্রচুর সাশ্রয় হবে। এবং একই সাথে যেই তেলগুলো কিন্তু আসলে নষ্ট হয় সেই তেলগুলোর অপচয়ও কিন্তু রোধ হবে বলে তারা মনে করছেন। 11টার সময় জ্বালানি উপদেষ্টা এটি উদ্বোধন করবেন। এর পরে কিন্তু তিনি সংক্ষিপ্ত ভাষণ দিবেন। এর পরপরেই তিনি হয়তো এখান থেকে বিদায় নেবেন। আমরা আপনাদেরকে আসলে একটু দেখানোর চেষ্টা করছি যেই পাইপগুলোর মাধ্যমে কিন্তু আসলে এই তেলগুলো জেট ফুয়েলগুলো এই বিমানবন্দরে যাবে, সেই পাইপগুলো দেখানোর চেষ্টা করছি। আসলে এগুলো ওনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং এই কাজ সম্পন্ন করার পরে ওনারা কিন্তু আসলে আজকের এই দিনটির জন্য অপেক্ষা করছেন। এবং এই দিনটি এখানকার যারা কর্মচারী আছে তারা কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন। এবং তারা কিন্তু বলছেন আসলে এটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক, যেহেতু এর আগে কোনো বিমানবন্দর এই ধরনের কাজ করেনি। আমরা যদি আসলে বলে থাকি, আগে এখান থেকে তেল যেত 24 ঘন্টা সময় লাগতো এবং 10 থেকে 15 থেকে 20টি ট্রিপে গাড়িতে করে আসলে এই মালগুলো এখানে পাঠানো হতো। এবং বর্তমানে এই নতুন পাইপলাইনের মাধ্যমে মাত্র 90 মিনিটে জ্বালানি সরবরাহ সম্ভব হবে এবং 170 কোটি টাকা ব্যয়ে এই কাজটি করা হয়েছে। এবং একই সাথে চট্টগ্রাম বিমানবন্দরের প্রতিদিন 2.5 লাখ ঘন লিটার জ্বালানির দরকার। এবং একই সাথে যেটা হজ মৌসুমে কিন্তু দেখা যায় যেটা 3 লাখ লিটারে পৌঁছে। কিন্তু এখানে কিন্তু যেহেতু চাহিদা বেশি রয়েছে সেই জন্য কিন্তু আসলে তারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজটি করতে পারবেন। এবং আগে যেখানে 10 থেকে 15 জনে কাজ করতো সেখানে একজন মাত্র ব্যক্তি কম্পিউটারের মাধ্যমে আসলে এই অপারেটরটি করতে পারবে। সময় এবং জনগণ দুটোই কিন্তু সরকারের সেইভাবে বলে তারা জানিয়েছেন। তবে তারা চাচ্ছেন এই প্রকল্পটিকে দেশের অন্যান্য যে বিমানবন্দরগুলো আছে সেগুলোতে সংযোজন করা যায় কিনা, তারা কিন্তু এটি চিন্তা করবেন। এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সাইফুল। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে তৈরি হয়ে গেছে প্রতিমার কাঠামো। রং তুলির শেষ আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তুলতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। পূজাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। মৌলভীবাজার, ভোলা ও কিশোরগঞ্জ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান।
একদিকে চলছে রংতুলির আচরে প্রতিমা ফুটিয়ে তোলার কাজ, আরেকদিকে চলছে মন্দিরের সাজসজ্জা, তোরণ ও প্যান্ডেল তৈরি। বেড়েছে সাজসজ্জার দোকানে ভিড়। আর মাত্র 4 দিন পরই মন্দিরে মন্দিরে বেজে উঠবে ডাক ঢোল ও কাঁসার শব্দ। জামদানি শাড়িতে আসনে বসবেন দেবী দুর্গা। দেবীর আগমনে সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের প্রতিমা শিল্পী ও আয়োজকরা। প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও নিজেদের মজুরি না বাড়ার কথাও বলছেন তারা। সব মিলে এবার মূর্তি মনে করেন অনেক বেশি, পূজা মণ্ডপও বেশি, আর মনে করেন মূর্তির দাম অনেক বেশি। তখন দাম হয়েছে প্রায় উত্তারি না, আমরা যেটা করণ লাগবেই। ভোলার কেন্দ্রীয় মদনমোহন মন্দিরের পূজা মণ্ডপের প্রতিমা তৈরি শেষে চলছে রংতুলির কাজ। এবছর 112টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। প্রশাসনের পাশাপাশি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজনৈতিক দলগুলো। প্রতিমা তৈরির পালের সংখ্যা কম থাকায় শহরের মণ্ডপগুলোর কাজ শেষে উপজেলা ও শহরতলির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পাল কারিগররা। মায়ের প্রতিমার প্রায় শেষ পর্বে, রংতুলির আচর চলছে, আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে। পূজা চলাকালীন সাইবার মনিটরিং অব্যাহত রাখা হবে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। প্রোগ্রামটা শুরু হবে তখন আমাদের পোশাক পুলিশ আমরা প্রত্যেকটা মণ্ডপে নিয়োজিত করব, আর এর পাশাপাশি সাইবার পেট্রোলিং যেটা সেটাও আমরা এটা বজায় রাখবো। কিশোরগঞ্জে 13 উপজেলায় 384টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। রংতুলির আচরে দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ ফুটিয়ে তুলতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পরানো হচ্ছে শাড়ি, হাতের বালা সহ নানা ধরনের গহনা। উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। বিগত বছরের ন্যায় এবছরও আমাদের সনাতন ধর্মাবলম্বীরা উৎসব মুখর পরিবেশে আরো উৎসাহ উদ্দীপনার সাথে পালন করবেন। আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দেবী দুর্গার আরাধনা শেষে ভক্তদের অশ্রুসিক্ত চোখে বিদায় নেবেন মা, এমনটাই প্রত্যাশা হিন্দু ধর্মাবলম্বীদের। সাকিব আল হাসান, RTV। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের নরসিংদীর বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি, বাড়ি, কারখানা ও দোকানপাটের ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। অন্যদিকে ন্যায্য মূল্য না পেলে অনেক শিল্প মালিক নিঃস্ব হয়ে পড়বে বলে দাবি ব্যবসায়ী প্রতিনিধিদের। নরসিংদী প্রতিনিধি মোহাম্মদ মোর্শেদ শাহরিয়ারের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। 2021 সালে জাতীয় অর্থনৈতিক পরিষদে পাশ হয় 16,000 কোটি টাকা ব্যয় 210 কিলোমিটার ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন উন্নীতকরণ প্রকল্প, যার সিলেট অভিমুখে নরসিংদী অংশে গুরুত্বপূর্ণ 52 কিলোমিটার এলাকা। তবে যানজট কমাতে নরসিংদীর প্রবেশমুখ শিমুলতলা থেকে বাঘহাটা পর্যন্ত 7.2 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ চলছে, আর এ সুযোগ কাজে লাগাচ্ছে অসাধু ব্যক্তিরা। ভুক্তভোগীদের অভিযোগ, দালালদের টাকা না দিলে মিলছে না জমি, বাড়ি ও দোকানপাটের ন্যায্য মূল্য। এমনকি বাণিজ্যিক কারখানাকেও দেখানো হচ্ছে নাল জমি। এটা সমাধান করার জন্য হতে হলে আমরা সাধারণ মানুষ যেতে পারতেছি না। আমরা যে আর্থিকভাবে সহায়তা নিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে আমরা কার্যক্রম চালাইছি, ব্যবসা বাণিজ্য করছি, আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। আমরা যাতে পাই, যাতে আমি আরেক কান নিয়ে বাড়িটা করতে পারি। ন্যায্য মূল্য না পেলে অনেক শিল্প প্রতিষ্ঠান ও মালিকরা ধ্বংস হয়ে পড়বে বলে দাবি ব্যবসায়ী প্রতিনিধিদের। আমার জোর দাবি আমার মাননীয় জেলা প্রশাসক সাহেব, আমাদের যে শিল্প যে রেট আছে ওই রেটটা দিলেই আমাদের শিল্প মালিকরা আলহামদুলিল্লাহ খুশি। এদিকে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেভাবেই অধিগ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। জনগণের যাতে কোনো ক্ষতি না হয় সেই উভয় বিষয়টাই লক্ষ্য রেখে অধিগ্রহণের কার্যক্রম আমরা সব তদন্ত সাপেক্ষে ন্যায্য মূল্য নির্ধারণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। স্থানীয় দখলদারদের করাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের সমুদ্র সৈকত। সি বিচ দখল করে তৈরি করা হয়েছে বাড়িঘর, মাটি কেটে বানানো হয়েছে পুকুর। অনেকে সৈকতের বিস্তীর্ণ এলাকা জুড়ে করেছেন ধানের আবাদ। স্থানীয়দের অভিযোগ, গত বছর সরকার পতনের পর থেকেই শুরু হয়েছে দখলদারিত্ব। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। নোয়াখালীর হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়ন। সমুদ্র সৈকত ঘেঁষা বাহারি গাছের বন আর সেখানকার মায়াবী হরিণের টানে হাজারো ভ্রমণপ্রেমী ছুটে আসেন দ্বীপটিতে। তবে এই নৈসর্গিক সৌন্দর্য ধামাচাপা পড়ছে দখলদারদের অশুভ থাবায়।
5 আগস্টের পর পর্যটন সম্ভাবনাময়ী নিঝুম দ্বীপের সমুদ্র সৈকতের সরকারি জমিতে পুকুর তৈরির জন্য কাটা হয়েছে মাটি, বানানো হয়েছে বসতবাড়ি। উপকূলের বিস্তীর্ণ এলাকা দখল করে করা হয়েছে ধানের চাষ। স্থানীয়রা বলছেন প্রশাসনের চোখের সামনেই দখল করা হয়েছে এসব এলাকা। সরকারি খাস জায়গা, এখন এটা আমাদের জন্য, আমরা মনে করি এটা আমাদের জন্য ব্যবহার করা সবচেয়ে প্রয়োজন। বীজ যদি ধ্বংস হয়ে যায় তাহলে আগামী নিঝুম দ্বীপ ধ্বংসের কাতারে এবং কোনো পর্যটক এখানে আসবে না, নিঝুম দ্বীপের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। এই জায়গাগুলো যদি এভাবে দখল হয়ে যায়, চাষাবাদ হয়, তাহলে বীজের সৌন্দর্যটা নষ্ট হবে। যে বীজটা ক্ষয়ক্ষতি করছে, আমি ওখানে যাই ওনা করে বাধা দিচ্ছি, ওনারা বাধা মানছে না। সম্ভাবনাময়ী এই পর্যটন স্পটটি দখল করায় হুমকির মুখে পড়েছে এখানকার জীববৈচিত্র্য, নষ্ট হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। স্থানীয় প্রশাসন বলছে দ্রুত দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সোচ্চার থাকব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমাদের জাহাজমারা তহসিলের আন্ডারে নিঝুম দ্বীপটা আছে, আমাদের জাহাজমারা তহসিলের পক্ষ থেকেও ওখানে নিয়মিত এটা তদারকি করা হবে। এরই মধ্যে সমুদ্র সৈকতের উত্তর ও দক্ষিণ দিকের প্রায় 5 কিলোমিটার দখল হয়ে গেছে। দ্রুত সৈকতটি দখলমুক্ত করার দাবি ভ্রমণ পিয়াসু ও সচেতন মহলের। আব্দুল হামিদ, RTV। দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ঝড়ের সতর্কতা জারি করার পরও সোমবার ফিলিপাইনের উত্তরাঞ্চল কাগায়ান প্রদেশে আঘাত এনেছে সুপার টাইফুন রাগাসা। অঞ্চলটিতে 215 কিলোমিটার বেগে বাতাস ও 295 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইছে বলে জানিয়েছে ওই প্রদেশটির আবহাওয়া সংস্থা। এছাড়া বেড়েছে 9 ফুট উচ্চতার ঝোড়ো জলোচ্ছ্বাসের ঝুঁকি। ভারী বৃষ্টিপাতের কারণে মেট্রো ম্যানিলা ও লুজন শহরে স্থগিত করা হয়েছে ক্লাস পরীক্ষা। বাতিল করা হয়েছে প্রায় অর্ধশত অভ্যন্তরীণ ফ্লাইট। তাইওয়ানেও স্থল ও সমুদ্র সতর্কতা জারি করে 146টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ও পাহাড়ি দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে 900 জনেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যা 6টার পর থেকে বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে বলে জানিয়েছে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের পরিষেবা প্রদানকারী পরিচালক ইউং তাতউইং। সকালের সংবাদে পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।